গল্পে গল্পে চাঁদের হাট চ্যানেলে আমাদের আজকের বিশেষ নিবেদন শ্রী দেবীপ্রসাদ রায়চৌধুরীর লেখা শিকার কাহিনী ডিগুমা ভেটার জঙ্গল। দেবীপ্রসাদ রায়চৌধুরীর জন্ম 1899 সালের 15ই জুন বর্তমান বাংলাদেশের রংপুর জেলার তেজহাটে। তিনি ছিলেন ভারতীয় আধুনিক শিল্পের অন্যতম ভাস্কর ও চিত্রশিল্পী। তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন তার তৈরি ব্রোঞ্জ ভাস্কর্যের জন্য। অবনীন্দ্রনাথ ঠাকুরের কাছে শিক্ষা লাভ করে পরবর্তীকালে পাশ্চাত্য শিল্পরীতির সংস্পর্শে এসে নিজের শৈলী গড়ে তোলেন। 1958 সালে ভারত সরকার দ্বারা তিনি পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন। গল্পকথক এবং অন্যান্য চরিত্রে আমি বিবেকজিৎ। গল্পের সাউন্ড এফেক্টস এবং সাউন্ড ডিজাইন সায়ন। চিত্রনাট্য এবং অডিও রূপান্তরে বিবেকজিৎ ও তুহিন। গল্পের পোস্টার ডিজাইন দ্য ডিভাইন কমেডি। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প ডিগুমা ভেটার জঙ্গল। ছোটবেলা থেকেই আমি শিকার ভালোবাসি। চাকরি জীবনের বহু পরিশ্রমের পরেও শিকারের প্রতি ভালোবাসা আমার মন থেকে দূর করতে পারিনি। চাকরির ছুটির দিনগুলো এ ব্যাপারে আমার একেবারে ব্যর্থ যায়নি। বহু কাজের মধ্যেও দু একবার ছুটি নিয়ে বেরিয়ে পড়েছি শুধুমাত্র শিকারের টানে। শিকার আমার কাছে শুধুমাত্রই একটা মনোরঞ্জন বা এন্টারটেনমেন্ট নয়, শিক্ষাক্ষেত্রেও বটে। বহু শিকার করার ফলে যে সুতীব্র মনোযোগ ও লক্ষ্য করার ক্ষমতা অর্জন করেছিলাম তা আমার জীবনযাত্রার বহু বিষয়ে সহায়ক হয়েছে। এই চিঠিটা আমি আমার এক বন্ধুকে লিখেছিলাম। আমার বিচিত্র এই কাহিনী তার মনে শিকার সম্বন্ধে কৌতূহল উদ্রেক করবে সে আশা রাখি। ঝিল, জঙ্গল, পশু পাখি চিরদিনই আমায় বিমুগ্ধ ও আকৃষ্ট করেছে। যদিও যা কিছু দেখেছি, শুনেছি, অনুভব করেছি সব কথা বলা হয়নি, তবুও ভরসা হয় যারা শিকার ভালোবাসেন তাদের কাছে এই কাহিনী অপ্রীতিকর হবে না। শিকারের নেশায় ঘুরতে ঘুরতে মাদ্রাজ থেকে 500 মাইল দূরে কর্নুলের ডিগুমাভেটা গ্রামে এসে পড়েছি। যা দুর্দিন পড়েছে তাতে শিকার কাহিনী লিখতে গিয়ে একটু কুণ্ঠাবোধ হয় বই কি। কারণ লোকের কাছে এটা একটা স্রেফ বিলাসিতা ছাড়া আর কিচ্ছু নয়। শিকার আমার কাছে ঠিক বিলাস নয়, বেঁচে থাকার একটা অবলম্বন, প্রকৃতিগত ধর্ম। সভ্যতার উন্নতির নিরন্তর পরিবর্তনগুলোকে স্পর্শ করেও আদিম বুনো অবস্থা থেকে যার এতটুকুও বিচ্যুতি ঘটেনি। কোনো সংস্কারবদ্ধ ধর্মান্ধ যেমন অনেক কষ্ট সহ্য করেও তীর্থ ভ্রমণ করে বেড়ায়, আমিও সেরকম দিনের পর দিন না খেয়ে না ঘুমিয়ে গভীর জঙ্গলে ঘুরে বেড়াই শুধুমাত্র বাঘ দেখবার আশায়। ভয়ঙ্কর রূপ দেখে মুগ্ধ হই। শিকার করতে পারলে এক অবর্ণনীয় আনন্দ পেয়ে থাকি। যারা অহিংসবাদী তারা আমার এই আনন্দ পাওয়াকে বলবেন পৈশাচিক হিংস্র প্রবৃত্তি। বলুন, তাদের এই আত্মতৃপ্তিতে আমার কোনো বাধা নেই। আমার বক্তব্য বিষয় শিকার, ধর্মনীতি অথবা কোনো দর্শন তত্ত্বের গবেষণা নয়। সুতরাং ঘটনাগুলোকে একে একে লেখা শুরু করি। ঘন জঙ্গলে ঘেরা মাদ্রাজের এই বিশাল অঞ্চল বাঘ শিকারের উপযুক্ত জায়গা বটে। এখানে আসার পর অপ্রত্যাশিতভাবে একজন নতুন রকমের মানুষ আবিষ্কার করলাম। ভদ্রলোক স্থানীয়, রেঞ্জ অফিসার, নাম শ্রীযুক্ত পি চিঙ্গেল রেড্ডি। আদ্যন্ত অযথাচিতভাবে একজন পরোপকারী মানুষ। এই যুগে এরকম নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে
তিনি এক ঘরে না হয়ে কেমন করে সুস্থভাবে টিকে আছেন তা জানবার জন্য কৌতূহলী হয়ে উঠলাম। ঘনিষ্ঠভাবে মিশে বুঝতে পারলাম তাকে চালাকের সমাজ থেকে দূরে রাখাই বাঞ্ছনীয়, কারণ তিনি বেপরোয়া ধরনের মানুষ। তার উপর মিথ্যে কথা পারতপক্ষেও বলতে চান না। রেড্ডি মশাইয়ের কথা উল্লেখ করা প্রয়োজন বোধ করলাম, কারণ এই কাহিনীর সাথে তার একটা বিশেষ যোগ আছে। স্টেশনে আসতেই দেখলাম তিনি আমাকে ওয়েলকাম করবার জন্যে সদল বলে প্রস্তুত হয়ে এসেছেন। ট্রেন থেকে নেমে আমার সহকারী শ্রীযুক্ত আনসারি পাতসার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। পাতসা সাহেবকে সঙ্গে এনেছিলাম জঙ্গলের নানান অসুবিধা থেকে বাঁচবার আশায়, কারণ তিনিও তো একজন রেঞ্জ অফিসার। স্টেশনের বাইরেই গরুর গাড়ি অপেক্ষা করছিল। রাইফেলের গাদা ও অন্যান্য ভারী মাল তাতে তুলে দিয়ে আমরা হেঁটে ফরেস্ট বাংলোর দিকে চলতে লাগলাম। বেলা তখন 5টা হবে। প্রথমেই কাজের কথা পাড়লাম, ইতিমধ্যে বাঘ কোনো গরু বা মহিষ মেরেছে কিনা। উত্তর আসলো না। 20 দিনের ছুটি মজুদ ছিল, দমলাম না। পরে কথা প্রসঙ্গে জানলাম আমার শিকারের জন্য কেনা 3টে মহিষ বিভিন্ন মওড়ায় গত 4 দিন ধরে বাঁধা হচ্ছে, কিন্তু জন্তুগুলোর মধ্যে জাবর কাটা ছাড়া আর কোনো চাঞ্চল্য দেখা যায়নি। ফরেস্ট বাংলো স্টেশন থেকে মূল জায়গার কাছাকাছি পৌঁছতে সময় লাগলো না, আর চারদিকের ঘিরে থাকা ঘন জঙ্গলের আধিক্য আমার বেশ ভালোই লাগলো। দুপুর গড়িয়ে যাচ্ছিল, একটু অধৈর্য হয়ে প্রশ্ন করলাম, আজ মাচায় বসা যাবে? রেড্ডি মশাই অবাক হয়ে বললেন, সমস্ত রাত সমস্ত দিন ট্রেনেই তো গেল, আজই মাচায় বসবেন? আজ ক্লান্ত হয়ে আছেন, বরং বিশ্রাম করুন। মনে মনে ভাবলাম, হায় রে, আমি যে কেন দুর্মুখের মতো বলতে পারি না, গড়ালো গাড়ির চাকা আর ক্লান্ত হলাম আমি। আন্দাজ করলাম মাচা তৈরি হয়নি। সলজ্জভাবে উত্তর দিলাম, ট্রেনে বসে জার্নি করলে আমার ক্লান্তি আসে না। আমার অনুমান মিথ্যে হয়নি। রেড্ডি মশাই বললেন, মাচা তৈরি নেই, বেলা পড়ে গেছে। সন্ধ্যা নামার আগে যদি কোনোভাবে দাঁড় করানো যায় তো লাইভ বেটের ওপর বসতে হবে। এই দিকটা আবার সবই বড় বাঘ, গুলি না লাগলে ক্ষতি নেই, কিন্তু ঠিক জায়গায় তাক না হলে কিন্তু বিপদ। বাঘ জন্তুটা বড় বটে, কিন্তু ভাইরাল পার্ট তো বড় নয়। নিশানাটা কিন্তু খুব পাকা হওয়া দরকার, কারণ বাঘ যখন আক্রমণ করে তখন অত্যন্ত সতর্ক থাকে। তাড়াহুড়োয় ভুল জায়গায় গুলি লাগলে সে পশুকে ছেড়ে সে শিকারীকেই তাড়া করে বসে। এই দিককার এলাকায় সব দিকেই মহিষ বাঁধা হয়ে গিয়েছে। এখন সান্দ্রাপাড়ুর পথে সেটা করা চলে, কিন্তু সেখানকার গাছগুলো আবার বেজায় নিচু, তার উপর পলকা। জীবন্ত মহিষ রেখে বসাটা ঠিক হবে না। কয়েকদিন অপেক্ষা করুন, একটা না একটা মহিষকে ঠিক মেরে দেবে। তখন ধীরে সুস্থে মাচা বেঁধে মারবেন, বসে বসে খাবে, টিপ করবার অনেক সময় পাবেন। আগে থেকে মাচা না বাঁধার ত্রুটি সামলাতে গিয়ে রেড্ডি মশাই অযথা আমার লক্ষ্যভেদ নৈপুণ্যের উপর কটাক্ষ করতে ছাড়লেন না। ইচ্ছে হলো রাইফেল বের করে তখনই লক্ষ্যভেদের ভেলকিবাজি দেখিয়ে দিই, কিন্তু নিজেকে বিরত করলাম এই ভেবে, হয়তো ভদ্রলোক অনেক নামকরা শিকারীর টিপ স্বতন্ত্রভাবে দেখে থাকবেন। সেই কারণেই হয়তো নিশানা সম্বন্ধে তিনি সহজে কাউকে বিশ্বাস করতে পারেন না।
তাছাড়া আমি ডিগুমা ভেটায় আসার দরুন তার একটা অভিভাবকত্বের দাবি জন্মিয়ে গিয়েছিল, যা আমার মতো পরমুখাপেক্ষী অস্বীকার করতে পারে না। গল্প করতে করতে তিনি জানিয়ে দিলেন, কয়েকজন সাহেব ও দেশি অফিসার এখানে শিকার করতে এসে বাঘের কামড় খেয়ে মরেছিল। ঘরের ছেলে ঘরে মরলে তাকে মৃতদেহ নিয়ে জ্বালাতনে পড়তে হতো না। অনভিজ্ঞ শিকারীর দল মরে মরে তাকে কিভাবে নাজেহাল করেছিল তার বিশদ বিবরণ দিয়ে চললেন। গল্প চলছিল, তারই ফাঁকে কাছেই সম্বরের ডাক শুনতে পেলাম। চঞ্চল হয়ে উঠেছিলাম। বাঘ শিকারে না আসলে রাইফেল নিয়ে শব্দ অনুসরণ করতাম। কিছুক্ষণ পরে রাঁধুনি এসে বলে গেল, খানা রেডি হয়ে গেছে সাহেব। গভীর জঙ্গলে বনমোরগের মাংসের সাথে মোগলাই পরোটার যোগাযোগ কল্পনাও করতে পারিনি। পরম তৃপ্তির সাথে খাবার খেয়ে কায়মনোবাক্যে রেড্ডি মশায়ের কল্যাণ কামনা করলাম। পরের দিন সকালে সান্দ্রাপাড়ুতে যাবার কথা বললাম। রেড্ডি মশাই বিপদের কথা আগেই জানিয়েছিলেন। আরও একবার মনে করিয়ে দিলেন যে আমি মৃত্যুকে স্বেচ্ছায় বরণ করতে চলেছি, কিন্তু আমার সংকল্প স্থির দেখে অনিচ্ছা সত্ত্বেও সান্দ্রাপাড়ুতে মাচা বাঁধবার আদেশ দিয়ে দিলেন। মাচার কামুফ্লাজিং সম্বন্ধে আমি একটু বাতিগ্রস্ত। সব দিক থেকে নিজে না দেখে সন্তুষ্ট হতে পারি না। শিক্ষিত বাঘেদের আবার উঁচু নজরটাই বেশি। মানে বেটের কাছে আসবার আগে এরা গাছের ডালগুলো ভালো করে পরীক্ষা করে নেয়। আরো অদ্ভুত ব্যাপার, সামান্য গরমিল দেখলেই বদ্ধজীবটি যতই সুস্বাদু হোক না কেন অবহেলায় ফেলে দিয়ে চলে যায়। বেলা 4টের সময় রওনা হলাম। পৌঁছতে ঘন্টাখানেক লাগলো। এই দিকটা ডিগুমা ভেটার মতন নয়, অনুর্বর জমি, সূর্যের তাপে বেশিরভাগ জায়গাতেই ফাটল ধরেছে। মাচার কাছে এসে দমে গেলাম। বেজায় নিচু, 7-8 ফুটের বেশি তো হবেই না। তার উপরে একদম একটা ছোট্ট ঘরের মতন দেখাচ্ছে। যাই হোক, মাচার ভুলগুলো সংশোধন করে নিয়ে বেলা থাকতে থাকতেই একজন স্থানীয় বৃদ্ধ শিকারীকে নিয়ে ওপরে উঠে গেলাম। রাইফেল ও গান পাশাপাশি রেখে নিশ্চিন্ত হয়ে বসলাম। মহিষটা মাচা থেকে প্রায় 100 ফুট দূরে বাঁধা হয়েছিল। ডিস্টেন্সটা আমার বেশ ভালোই লাগলো। বাঘ যদি জখমও হয়, এক লাফে ঘাড়ের উপরে আসতে পারবে না। অন্তত 2বার গুলি চালাবার যথেষ্ট সময় পাব। কুলিদের মাচার পাশাপাশি বসে গল্প করতে বলে দিলাম। ওরা মাচার আশেপাশে বসে গল্প করলে বাঘ সন্ধ্যার সময়ও এদিকটায় আসবে না। ততক্ষণে বাঘকে ভড়কিয়ে আমি মহিষের কাঁধে টর্চ ফেলে আলো ঠিক রাখতে পারবো। যে জায়গায় মহিষটাকে বাঁধা হয়েছিল সেখানে ঘন ঝোপের জন্য সন্ধ্যের আগেই কাজ চালানোর মতন অন্ধকার হয়ে আসলো। সুবিধাটাকে কাজে লাগালাম। আলোর ব্যবস্থা ঠিক হয়ে যাওয়ার পর লোকগুলোকে গল্প করতে করতে চলে যেতে বললাম। আকাশের গোলাপি রং আস্তে আস্তে ফিকে হয়ে আসতে লাগলো। দূরের পাহাড়গুলো একের পর এক অন্ধকারে হারাতে শুরু করেছে। মাঝে মাঝে দূর থেকে ময়ূরের কেকা ডাক কানে ভেসে আসছে। একজোড়া বুলবুল পাখি পাশের ঝোপে মিহি সুরে গান ধরেছে। মৃদুমন্দ বাতাস দূর থেকে বনফুলের সুগন্ধের স্নিগ্ধতা বয়ে আনছে। প্রকৃতির এই রোম্যান্সে সাড়া দিয়ে আমিও যেন কোনো অদৃশ্য রসলীলায় মেতে উঠেছি। ঠিক এমন সময় শুনতে পেলাম একটা খসখস খসখস শব্দ।
মাচার ঠিক পেছনে শুকনো পাতার উপর সন্ত্রস্ত পদক্ষেপে কোনো জন্তু ধীর গতিতে এগিয়ে আসছে। সঙ্গে সঙ্গে আমার সাথে থাকা প্রবীণ শিকারীর হাতের স্পর্শ সংকেতে জানান দিল এবারে প্রস্তুত হবার। যদিও তার সংকেতের অপেক্ষায় আমি ছিলাম না, যথাসময় রাইফেল বগলে তুলে নিয়েছিলাম। শব্দ থেমে গেছে, একটু একটু করে সময় কাটতে লাগলো। ইতিমধ্যে আমার সামনেটা পুরোপুরি অন্ধকারে ডুবে গেছে। কান খাড়া করে বসে আছি। কিছুক্ষণ পরে আবার শব্দ আসলো, খস খস। এবারে আরো কাছে এবং অনেক বেশি। উত্তেজনায় গলা শুকিয়ে গেছে। পাশেই জলের ঘড়া আছে, কিন্তু সেখান থেকে জল খাবার সাহস নেই, পাছে কোনো শব্দ হয়। কতক্ষণ যে এভাবে বসেছিলাম মনে নেই। হঠাৎ গলা এমনভাবে খুশখুশ করে উঠল যে নিজেকে আর সামলাতে পারলাম না। শেষমেশ বহুবার কেশেই ফেললাম। পরিষ্কার বুঝলাম সব কিছুই পণ্ডশ্রম হয়েছে। নিজেকে নিজেই মনে মনে ধিক্কার দিলাম। আমার পাশের বৃদ্ধ শিকারী জিভটা তালুতে ঠেকিয়ে যে শব্দটি বের করলেন তার আনুমানিক অর্থ, এমন সময় নাক আসলেই কি চলতো না বাবু, বাঘ যে পালালো। ওর সংকেতটা আমার কাছে মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতন লাগলো। এখন আর কোনো কিছুরই আশা নেই। নিজের উপরে বেশ একটু রাগই হচ্ছিল। সশব্দে জলের ঘড়া তুলে নিয়ে গলা ভিজিয়ে নিলাম। টর্চটা মাচার ভেতর জ্বালিয়ে আমার পার্টনারকে হাতে একটা সিগারেট গুঁজে দিলাম। ভাবলাম জীবনে আর কখনো শিকার আসবে না। বিশুদ্ধ বাংলা গলায় বললাম, ফোঁকো, টানো, জোরে আওয়াজ করে বোম বলে টানো। কাল সকালেই বার্থ রিজার্ভ করছি, আজ রাত্রিটা কাটলে হয়। আমার আচরণে উনি কি ভাবছিলেন কে জানে। উৎকট উত্তেজনার শেষ পরিণাম অবসাদ। আমিও তার থেকে নিষ্কৃতি পাইনি। মাচার স্বল্প পরিধির ভেতরে যেটুকু জায়গা করতে পারলাম তাতেই হাড়গোড় দুমড়িয়ে শুয়ে পড়লাম এবং টর্চ নেভানোর কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গিয়েছিলাম। মাঝখানে উনি আমাকে জাগিয়ে দিয়েছিলেন। সাথে থাকা প্রবীণ শিকারীর সংকেতে ঘুম ভেঙে যাবার পর রাইফেলের দিকে হাত বাড়াচ্ছিলাম। উনি আমার কানের কাছে মুখ নিয়ে এসে চুপি চুপি বললেন, বাঘ আসেনি, হুজুরের নাক ডাকছিল। শুয়ে পড়লাম। আবার উনি সংকেত দিলেন। এবারে ওনার আঙুলের দৃঢ় চাপের সাথে মহিষটার আর্তনাদ স্পষ্ট শুনতে পেলাম। জীবন্ত মহিষটার উপর বাঘ নিশ্চয়ই লাফিয়ে পড়েছে। এক মুহূর্ত দেরি করলেই মহিষটাকে মেরে ফেলবে। খুব তাড়াতাড়ি সতর্ক হয়ে উঠে বসলাম। মুহূর্তের মধ্যে টর্চের সুইচ টিপে দিলাম। পরিষ্কার দেখলাম মহিষটার পিঠে বাঘ চড়াও হয়ে ঘাড় কামড়াবার চেষ্টা করছে। বাঘের মাথাটা টর্চের আলোর বাইরে, অন্ধকারে দেখা যাচ্ছে না। মাত্র পেছনটা এবং বুকের খানিকটা অংশ দেখা যাচ্ছে। তখন আর কোনটা গান আর কোনটা রাইফেল বেছে নেবার মতন সময় ছিল না। যা সামনে পেলাম সেটাকেই তুলে নিয়ে বুক লক্ষ্য করে ট্রিগার টিপে দিলাম। সঙ্গে সঙ্গে বাঘ মহিষের অন্যদিকে একটা জড় পদার্থের মতন পড়ে গেল। বাঘটা মরেছে। এখন ওটা স্তূপীকৃত অসাড় মাংসপেশি ছাড়া আর কিচ্ছু না। যদিও মাথায় আর একটা গুলি মারতে পারলে নিশ্চিন্ত হওয়া যেত, কিন্তু মহিষের পেছনটা আড়াল করে রেখেছে। আর মারতে আমার মন চাইল না। দোনলা ব্রিজ লোডার দিয়ে মেরেছিলাম। ভোঁতা লিথেলের আর একটা গুলি লাগলে চামড়ার কিছু থাকবে না। নিজেকে বিরত করলাম। অনেকক্ষণ টর্চের আলো জ্বালিয়ে বসে রইলাম। বাঘটা নড়ল না।
ওটার মৃত্যু সুনিশ্চিত করে টর্চ নিভিয়ে শুয়ে পড়লাম। তখন ভোর হতে কত দেরি আছে আন্দাজ করতে পারলাম না। উত্তেজনায় ঘুম আসছিল না। কিছুটা সময় কেটে গেলে দেখলাম বন্দুক রাখবার জায়গাটার একটা ছোট্ট ফুটো থেকে আলো আসতে আরম্ভ করেছে। ভোর হচ্ছিল। উঠে বসলাম। নিজের অজ্ঞাতেই আমার দৃষ্টি চলে গেল কালকে যেখানে বাঘকে ধরাশায়ী করেছিলাম ঠিক সেই দিকে। বাঘ সেখানে নেই। ভাবলাম চোখের ভুল, আলো আঁধারিতে ভালো দেখতে পাচ্ছি না। টর্চ জ্বালালাম। না, বাঘ সত্যিই অন্তর্ধান করেছে। মুহূর্তেই ক্ষিপ্ত হয়ে উঠলাম। রাইফেল হাতে মাচা থেকে নামছি দেখে আমার সাথে থাকা বৃদ্ধ শিকারী করজোড়ে নিষেধ করল। তখন আমার হিংস্র প্রবৃত্তি উন্মত্ত হয়ে উঠেছে। অন্তরের পশু কোনো বাধা মানল না। অগত্যা বৃদ্ধ তার এক নলঠাসা বন্দুক নিয়ে আমাকে অনুসরণ করতে প্রস্তুত হল। দোনলা ব্রিজ লোডারটা নিতে বললাম। সে তাচ্ছিল্যের সাথে প্রত্যাখ্যান করল। আন্দাজ করলাম সেফটি লক ইত্যাদি কলকবজাওয়ালা বন্দুক সে কখনো ব্যবহারই করেনি। মাটিতে নেমে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম বাঘের গোঙানি শুনবার জন্য। আমি নিশ্চিত ছিলাম সে বেশি দূর যেতে পারেনি। কোনো শব্দ না শোনায় বৃদ্ধকে ঢিল ছুড়তে বললাম। প্রথমে কিছুটা ইতস্তত করছিলেন, পরে কি ভেবে পাথরের নুড়ি আমাদের সামনে ছুটতে লাগলেন। এদিক ওদিক সেদিকে ঢিল পড়তে লাগলো, কিন্তু কোনো সাড়া নেই। বৃদ্ধকে এগিয়ে যেতে ইঙ্গিত দিলাম, সে কিছুতেই রাজি হলো না। মনে মনে ভাবলাম লোকটা বোকা, আগে চললে ঢিল ছোড়ার কত সুবিধে পেত। তার সংকল্প দৃঢ় দেখে নিজেই এগিয়ে চলতে লাগলাম। সামনে ঢিল পড়ছে, আমি এক পা দুপা করে এগিয়ে চলেছি। ঘন ঝোপটার কাছে আসতেই মনে হলো নরম কোনো কিছুতে পা মারিয়েছি। ঠিক রোদে পোড়া কঠিন মাটির মতন একেবারেই নয়। চমকে গিয়ে 3-4 পা পিছিয়ে এলাম। অভ্যেসবশত রাইফেল বগলে তুলে ফেলেছিলাম। তারপর নিচের দিকে তাকালাম। আরে ওই তো আমার হাতে মারা বাঘ। লেজের খানিকটা অংশ দেখা যাচ্ছে, আবার তলার দিকটাও ঝোপের বাইরে এসে পড়েছে। আমার সহকারীও দেখেছিলেন। বললাম, ওটাকে টেনে বাইরে বের করে আনো। আমার আদেশ পালনে দেরি হওয়ায় ফিরে দেখি অতি পাকা শিকারী বন্দুক হাতে কাঁপতে আরম্ভ করেছে। অগত্যা মাটিতে রাইফেল রেখে বললাম, আচ্ছা আমি টেনে বের করছি, তোমার এক নালটা ঠিক করে ধরো। শোনো, বাঘকে নড়তে দেখলে গুলি চালিয়ে দিও। বলে রাখা ভালো, আমার শারীরিক শক্তি সাধারণ বাঙালি ছেলেদের তুলনায় একটু বেশি। কুস্তির আখড়ায় এর প্রমাণ বহুবার পেয়েছি, কিন্তু একলা বাঘটাকে টেনে বের করা খুব একটা সহজ বোধ হলো না। এই প্রসঙ্গে একটা স্বীকারোক্তির প্রয়োজন বোধ করছি। হত জন্তুটা একটা অতিকায় লেপার্ড। চিতা নয়, স্ট্রাইপসও নয়, লম্বায় 8 ফুট 4 ইঞ্চি। এত বড় লেপার্ড সচরাচর বড় একটা দেখা যায় না। আমার টানাটানিতে মৃত লেপার্ড কোনো আপত্তি না করায় সহকারী বৃদ্ধ আমাকে সাহায্য করতে এগিয়ে এলেন। গত রাত্রিরে বন্দুকের আওয়াজে এ অঞ্চলের সকলেই জেনে গিয়েছিল যে একটা গুলি চলেছে। নির্দিষ্ট সময়ের আগেই বাংলো থেকে কুলি ও গ্রাম থেকে কৌতূহলী দর্শকের দল এসে উপস্থিত হল। তাদের মুখ দেখে মনে হলো সকলেই বেশ খুশিই হয়েছে। আমি তাদের আনন্দে প্রাণ খুলে যোগ দিতে পারছিলাম না। এর জন্যে তো আর ঘর ছেড়ে 500 মাইল দূরে আসিনি। তবু মন্দের ভালো, মনে বল পেলাম। এখনো 7-8 দিন ছুটি আছে,
ঠিক করে ফেললাম, নজরানা যাই লাগুক, বড় কর্তার সাথে দেখা না করে ফিরছি না। বাংলোয় ফিরতেই দেখলাম রেড্ডি মশাই অত সকালেই এসে পড়েছেন। পাতসা সাহেব তাড়াতাড়ি লেপার্ড পরীক্ষা করতে ছুটলেন। ফিরে এসে বললেন, আমার শুভেচ্ছার জন্যেই আপনার সাফল্য লাভ হলো। মনে মনে ভাবলাম বলি, ঘুমন্ত চোখে 1.5 সেকেন্ডের ভেতর প্রায় 100 ফুট দূরে 4 ইঞ্চি টার্গেট যতই সোজা মনে হোক না কেন, সেটা বহু বছরের নিয়মিত সাধনার ফলেই সম্ভব হয়েছে। বিশেষ করে রাত্রিতে টর্চের আলোর নিশানা ঠিক করা বরাতের ওপর নির্ভর করে না। যাই হোক, কিন্তু বলা হলো না। ভদ্রাচারের শাসনে স্বীকার করলাম, তিনি শুভেচ্ছা জ্ঞাপন না করলে বাঘের গায়ে গুলি লাগত না। রেড্ডি মশাই মহিষটাকে সুস্থ অবস্থায় চলে আসতে দেখে উৎফুল্ল হয়ে বললেন, আপনার টিপ অসাধারণ। এই ধরনের আত্মপ্রশংসা শোনবার জন্যই তার দিকে প্রার্থী হয়ে তাকিয়েছিলাম। তৃতীয় পুরুষকে প্রাপ্য সম্মান দিতে অনেকেই কার্পণ্য করে থাকেন। রেড্ডি মশাই বাস্তবিক গুণগ্রাহী। তার প্রতি শ্রদ্ধা আরো বেড়ে গেল। তিনি বলে চললেন, কপালের কথা যদি বলেন তো যিনি আপনার সঙ্গে শিকারে গেছিলেন তার, মানে আপনার সহকারীর কথা বলছি আর কি, মেরে দিল বড় বাঘ ওই 1 নলা ঠাসা বন্দুক দিয়ে, যার ফ্রন্ট সাইড রিয়ার সাইড কিচ্ছু নেই, শুধু একটা নল। ঝোপের ভিতর লুকিয়ে বসেছিল, চুনকামান বন্দুকের নলটা বের করে বাঘ তার মাথাটা বন্দুকের নলে ঠেকিয়ে চুলকানোর ব্যবস্থা করল। আর আপনার সহকারী মশাই ঘোড়া টিপেই ভয়ে অজ্ঞান হয়ে গেলেন। বাঘ মরল, ওই বৃদ্ধকেও হয়তো বাঘিনী এসে শেষ করত যদি না লাম্বার্ডিরা ফিরতি মুখে ওকে দেখতে পেত। পরশ্রী কাতরতাবশত আমি কথাটা চাপা দিলাম। ওই ধরনের ভাগ্যবান পুরুষ আমার কাছে চক্ষুশূল। প্রশ্ন করলাম, আজ কোথায় বসা যাবে? এখানে বড় বাঘ নেই, ওই লেপারটাই বড় বাঘের ঘরোয়ানা চালে দীক্ষিত হয়ে গ্রামবাসীদের অস্থির করে তুলেছিল। আপনি একবার চিন্তামণি পাড়ুতে চেষ্টা করে দেখুন, সে ভারী জঙ্গল, তবে 13-14 মাইল দূরে। 500 মাইল যখন চলেই এসেছি, তখন তার সাথে 13-14 মাইল যোগ দিতে কোনো অসুবিধা হবে না। রেড্ডি মশাই কাজের লোক, দেরি না করে সাথে সাথেই কতগুলি কুলিকে পাঠিয়ে দিলেন। এদিকে পাতশা সাহেবের ছুটি ফুরিয়েছিল। তিনিও সেই দিন মাদ্রাজের দিকে রওনা দিলেন। পরের দিন আমরা বেলা 3টের সময় রওনা দিলাম। আস্তানায় পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। দুপুরের কড়া রোদে ঝলসে গিয়েছিলাম। বাইরের চাতালে গিয়ে বসলাম। আসবার পথে পাথরের বিরাট রূপ দেখে মুগ্ধ হয়েছিলাম। বারবার তারই কথা মনে আসছিল। অতীতের কত কথাই ওর ভেতরে লুকিয়ে আছে। কালের ধ্বংসলীলায় বাইরের স্তরে ফাটল ধরলেও অন্তর্নিহিত গূঢ় রহস্য উদ্ঘাটিত হয়নি। কবির বাণী মনে পড়ে, কথা কও হে অতীত। দেখলাম বটগাছের শিকড়ের চাপে পাথর পিষে যাচ্ছে, তবু বাঁধন ছাড়া হতে চায় না। এ কি প্রেম না শক্তির পরীক্ষা? পায়ের কাছেই বটগাছ আর পাথরের ছায়া এসে পড়েছে সামনের নদীর বুকে। স্রোতস্বিনীর মৃদু কলকল আওয়াজের সাথে তাল রেখে ডেকে চলেছে কাঠঠোকরা পাখিটা। নদীর ওপারে যেখানে দিনের আলোর প্রবেশপথ ঘন পাতার আড়ালে বন্ধ হয়ে গিয়েছে, সেইখানে দেখা যায়
শাল, সেগুন ও অশ্বত্থ বিরাট দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। গোড়ায় আশেপাশে ঘন ঝোপ। অন্ধকারের অস্পষ্টতায় ভয়াল রূপ ধারণ করেছে। আরো নিচে তাকালে দেখা যায় সবুজের গভীরতর অন্ধকার গহ্বর থেকে হিংস্র জন্তুর আকস্মিক আবির্ভাব। এই দৃশ্য যদিও নিঃশব্দভেদী কল্পনাপ্রসূত, তবুও মনের ভয়ে তাকে শুধুই কল্পনা বলে মেনে নিতে মন চায় না। অরণ্যের এই ভয়ঙ্কর জীবন্ত ছবি আঁকার উপায় নেই। তুলির টানে গাছ, পাথর, নদী সবই আসবে, কিন্তু জঙ্গলকে ঘিরে যে ভয়ের আশঙ্কা জড়িয়ে থাকে তা কোন চিত্রশিল্পীর হাতের রেখায় ফুটে উঠবে? সেই অজানা স্রষ্টা মহাশিল্পীর কথা মনে আসলো। আমি মাথা নত করে সর্বান্তঃকরণে প্রার্থনা জানালাম, আমার সকল অহমিকা চূর্ণ করে দাও। আরো কত কথা ভাবছিলাম মনে নেই। আনমনা অবস্থায় কখন যে সন্ধ্যা পার হয়ে গিয়ে রাতে এসে পড়েছি তা খেয়ালই করিনি। পরের দিন থেকে বিভিন্ন মহড়ায় দুটো করে মহিষ বাঁধা শুরু হলো। মহিষগুলোর ভেতরে লেপার্ডের উচ্ছিষ্টটাও ছিল। মার্কামারা চলন্ত গুডলাক সঙ্গে এনেছিলাম, কিন্তু কোনো ফল হলো না। একদিন, দুদিন, এই করে 5 দিন কেটে গেল। বাঘ একটা মহিষও মারল না। আশ্চর্যের ব্যাপার এই যে বাঘ একেবারে মহিষের কাছ পর্যন্ত এসেছিল, এমনকি লাফ মারবার জন্য প্রস্তুত হয়েছিল। সেটা তার পায়ের ছাপ এবং বসার জায়গাটা পরীক্ষা করে স্পষ্টই বুঝতে পারলাম। কিন্তু হয়তো শেষ পর্যন্ত মহিষগুলোকে বাঁধা অবস্থায় দেখে চলে গিয়েছিল। ঘটনাটা কিন্তু খুব আশ্চর্যের হলেও সত্যি। এরকম নিষ্কর্মভাবে আর কদিন বসে থাকা যায়? ক্যাম্প তুলে ফেলতে বললাম। নিজের দুর্ভাগ্যের কথা ভেবে হাসলাম। চলতি কথায় একটা প্রবাদ বাক্য আছে, কপালে নাইকো ঘি, ঠকঠকালে হবে কি? পরের দিন সকাল থেকেই মাল তোলার সাড়া পড়ে গেল। ঘর থেকে বেরিয়ে রওনা দেব এমন সময় একজন লাম্বার্ডি এসে কেঁদে পড়ল। সাহেব, রক্ষা করো, আমাদের আমাদের সর্বনাশ হবে। বাঘ একটার পর একটা গর্ভবতী গাভীর মেরে ফেলেছে। কাল রাত্রে দুটোকে মেরেছে এবং একটাকে ট্রেনে গভীর জঙ্গলের ভিতরে নিয়ে গেছে। লোভ সম্বরণ করতে পারলাম না। মনের মধ্যে আশার আলো ঝিলিক খেলে গেল। মাল নামাবার আদেশ দিয়ে সঙ্গে সঙ্গে লাম্বার্ডিদের সঙ্গে যাবার ব্যবস্থা করতে বললাম। 8 ঘন্টার মধ্যেই আমরা বাইরে বেরিয়ে পড়লাম। রাস্তায় শুনতে পেলাম আমাদের গন্তব্যস্থল মাত্র 4 মাইল দূরে। পৌঁছে বুঝতে পারলাম যদিও নেহাত 6 মাইলের কম হবে না। গরুটাকে খুঁজে বের করতে একটু সময় লাগলো, কারণ যেখানে মরেছিল সেখান থেকে প্রায় 200 মিটার দূরে টেনে নিয়ে গিয়েছিল। পিছনটা খেয়ে ফেলায় বাচ্চাটা গর্ভভ্রষ্ট হয়ে পড়ে গিয়েছে। আহা, কি নধর কান্তি! হয়তো আর কয়েকদিন পরেই ভূমিষ্ঠ হতো। গরুর কাছাকাছি মাচা বাঁধবার জন্য একটা উপযুক্ত গাছ খুঁজতে লাগলাম। কোথাও পেলাম না। নিরুপায় হয়ে মাটিতেই বসবো ঠিক করে ফেললাম। কাছেই একটা বাঁশ ঝাড় ছিল। গোড়া নাড়া দিতেই অধিকাংশই সব ভেঙে পড়ল। কোনোটার গোড়া পচে গিয়েছে, কোনোটার আবার শিকড় মাটি ছেড়ে দিয়েছে। শেষমেশ
কুলিদেরকে গোড়া থেকে পাতা সমেত বাঁশ কেটে আনতে বললাম এবং সেগুলো পোঁতবার জন্য 3টে কুলিকে মাটিতে গর্ত করতে লাগিয়ে দিলাম। একজন বৃদ্ধ কুলি ঠিক জুৎসইভাবে শাবল চালাতে পারছিল না। তার কাছ থেকে শাবলটা নিয়ে নিজেই খুঁড়তে আরম্ভ করলাম। তাড়া ছিল, দুপুরের আগেই বসার জায়গাটা রেডি করে ফেলতে হবে। ভেতরের বাঁধন ইত্যাদি শেষ করে বাইরে কামোফ্লাজিং দেখতে আসলাম। কাছে গিয়ে পেছনে সরে এসে শিল্পীর শেষ পোচ লাগানোর মতো খুঁতগুলো ঠিক করে দিলাম। বাহ, এটা যে একটা আসল বাঁশঝাড় নয় তা তো আর বোঝাই যাচ্ছে না। খুশি হয়ে আমার সহকারী প্রবীণ শিকারীকে সঙ্গে নিয়ে ভেতরে ঢুকলাম এবং প্রবেশ পথ আঁটো করে বন্ধ করে দিতে বললাম। কুলির দল আমার আদেশ মতো গরুটাকে টেনে নিয়ে গিয়ে বিপরীত দিকের বাঁশঝাড়ের সঙ্গে বেঁধে দিল। মাত্র কয়েক গজ, কিন্তু টেনে আনতে 9 জন কুলি রীতিমতো হিমশিম খেয়ে গেল। তুলনায় বাঘের আসরিক শক্তির কথা ভেবে শ্রদ্ধান্বিত হয়ে উঠলাম। মাথার উপর ঢাকা থাকার দরুন বাইরের আলো সত্ত্বেও আমাদের বসার জায়গাটা গাঢ় অন্ধকার হয়ে গিয়েছে। কুলিদেরও গরু বাঁধার পর চলে যেতে বলেছি। ভেতরে টর্চ জ্বালাবার উপায় নেই, অথচ সিগারেটের নেশা আমাকে পেয়ে বসেছে। অন্ধকারে মাটিতে বসে ধূমপান করা চলবে না। প্যাকেটটা পাশেই কোথাও পড়েছিল। হাতড়িয়ে বার করতে গিয়ে মনে হলো কোনো ভয়ঙ্কর পোকা বুঝি আমার তালুর উল্টো পিঠে উঠে পড়েছে। ভাবলাম হয়তো বড় কোনো কেঁদরাই, কিন্তু বন্দুক রাখবার ফুটোর কাছে হাত আনতে ভয়ে কেঁপে উঠলাম। একটা বিশাল 100 পায়ের কালো কাঁকড়া বিছে। চোখ কান বুঝে হাত ঝেড়ে সেটাকে বাইরে ফেলে দিলাম। বাইরে ফেলেও ঠিক নিশ্চিন্ত হতে পারছিলাম না। আবার যে ফিরে আসবে না তার কি কোনো নিশ্চয়তা আছে? সঙ্গে সঙ্গে মনে হলো ভেতরে যে আর 5-6টা নেই, তাই বা কে বলতে পারে। ধরে বেঁধে নিরীহ মহিষকে মাংসভোগ বাঘের টোপ করবার কাজ শুরু হয়ে গিয়েছে। সম্ভব অসম্ভব অনেক ঘটনার আশঙ্কায় যে সময়টা কাটল, তারই ভেতরে বাইরের অন্ধকার কখন যে জমাট বেঁধে গিয়েছে বুঝতেই পারিনি। এমন সময় কয়েক হাত দূরে মাটি আঁচড়ানোর শব্দ শুনতে পেলাম। পরিচিত শব্দ। শব্দকারীকে দেখবার লোভ সংবরণ করতে পারলাম না। নিঃশব্দে পাতার আড়াল সরিয়ে দেখলাম একটা প্রকাণ্ড ভাল্লুক এক মনে উইয়ের ঢিপি খুঁড়ে চলেছে এবং হুস হাস শব্দ করে গর্তে মুখ লাগিয়ে টান মারছে। বাইরে যদি অন্ধকার, কিন্তু তার ছায়ামূর্তি দেখতে আমার বিন্দুমাত্র অসুবিধে হলো না। এত কাছে যে বন্দুক ঠেকিয়ে আরাম করে মারা যায়। হাতটা নিষ্পিস করছিল। এত বড় হিংস্র জন্তুকে এত সুবিধার মধ্যে পেয়েও মারতে পারলাম না। বন্দুক চালালে বাঘের আশা ছাড়তে হয়। নিজেকে সংযত করলাম। অনেকক্ষণ পর ভাল্লুক নিজের থেকেই চলে গেল। কি অসম্ভব নিস্তব্ধতা! একটা শুকনো পাতা পড়লেও তার শব্দ শুনতে পাচ্ছি। বুকের উপর কে যেন সশব্দে হাতুড়ি পেটাচ্ছে। বাইরে তার প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। হঠাৎ দূরে কেউ ডেকে উঠল, বনের রাজার আগমন বার্তা। বাঘ আসছে। আস্তে আস্তে সংকেত আরো কাছে এবং জোরালো হয়ে উঠল। পরে আমাদের কেন্দ্র করে 30-40 হাতের ভেতর চারিদিক থেকে ডাক উঠল। তবে কি আমাদের উপস্থিতি বাঘ কোনোভাবে জানতে পেরেছে? কিলের কাছাকাছি আসছে না কেন? আমার আন্দাজ অহেতুক।
সন্দেহের কারণ কিছু থাকলে ভাল্লুক এত কাছে এসে এতক্ষণ ধরে আপন মনে মাটি খুঁড়ত না। হঠাৎ সবার ডাক থেমে গেল। আবার চারদিক সেই ভীতিপূর্ণ নিস্তব্ধতা। পর মুহূর্তেই সমস্ত জঙ্গল কাঁপিয়ে বাঘ গর্জন করে উঠল এবং সঙ্গে সঙ্গে মৃত গরুটার উপর লাফিয়ে পড়ল। কি অবর্ণনীয় দৈহিক শক্তি! যেমন লাফিয়ে পড়ল অমনি গরুটাকে একটানে উল্টো দিকে ঘুরিয়ে দিল। আর বেশিক্ষণ অপেক্ষা করবার কোনো প্রয়োজনীয়তা অনুভব করলাম না। টর্চের সুইচ টিপে দিলাম। দেখলাম সাক্ষাৎ মৃত্যুর করাল মূর্তি আমার সামনে দাঁড়িয়ে আছে। টর্চের আলোয় চোখ দুটো গোল আগুনের মতো জ্বলছে। রাইফেল খুলে টিপ করতে যাব, এমন সময় রিফ্লেক্টর ওপর থেকে কোনো ওজনের চাপে আস্তে করে নিচু হয়ে গেল। কি সর্বনাশ! আলো আমার সামনে মাত্র 2 হাত দূরে মাটিতে পড়েছে। ফ্লাড লাইটের মতন আলোর রশ্মি আমার মুখে এসে পড়েছে। বসবার জায়গার ভেতরে আলোয় আলো হয়ে গিয়েছে। বাঘের দেহ দেখতে পাচ্ছি না, অন্ধকারে মিশে গিয়েছে। রাইফেলের ফার্স্ট সাইটে এতটুকু আলো নেই। কি করে যে টিপ করব বুঝতে পারছি না। মাটি থেকে ঠিকরানো রশ্মিতে বাঘের চোখের উপর বিশেষ দিক থেকে উজ্জ্বল আলো না পড়লে চলে না। আর একটা সত্যি কথা বলতেই হয়, স্ট্রাইপস মানে নরভুক এবং আহত না হলে কখনো দলবদ্ধ মানুষকে আক্রমণ করে না। মানুষের সামনে বাঘের আচরণ খানিকটা প্রাচীনপন্থী নববধূর মতো, যেন আত্মগোপন করতে পারলেই সে অনেকটা নিশ্চিন্ত হয়ে থাকে। হঠাৎ আমি উত্তেজনায় মরিয়া হয়ে উঠলাম। সুবিধে অসুবিধের কথা ভুলেই গেলাম। দুটো জলজলে চোখের মাঝখানটাকে লক্ষ্য করে আন্দাজে ঘোড়া টিপে দিলাম। বাঘ হুঙ্কার দিয়ে পালিয়ে গেল। গুলি লাগেনি। দুঃখে ক্ষোভে মুষড়ে পড়লাম। বাচ্চাদের মতো কাঁদতে পারলে হয়তো কিছুটা সান্ত্বনা পেতাম। ভাবলাম, আহত না হলে বাঘ এই অবস্থায় অনেক সময় ফিরে আসে। আজ যে আসবে না তা কি কেউ বলতে পারে? কেন বলতে পারি না, হঠাৎই যেন একটু আশান্বিত হয়ে উঠলাম। তখনও টর্চটা দাউ দাউ করে জ্বলছিল। বাইরে হাত বাড়িয়ে রিফ্লেক্টর ওঠানোর চেষ্টা করতেই বুঝতে পারলাম ওটা আটকে গেছে। ঠেলাঠেলি করেও কোনো লাভ হলো না। নিচু হয়ে দেখি কামুফ্লাজিং নিখুঁত করতে গিয়ে এই গন্ডগোলটা পাকিয়েছে। ওপর থেকে একটা মোটা ডাল নিজস্ব ওজনে ধীরে নেমে এসে রিফ্লেক্টরের উপর চেপে বসে গিয়েছে। এখন বাইরে থেকে ডালটা কেউ সরিয়ে দিলে আলোর পথ বন্ধ। বাঘ ফিরে আসলেও তাকে আর কেউ মারতে পারবে না। বলাই বৃথা, বাঘ আর ফিরে আসেনি। সারাটা রাত জেগে কাটিয়ে পরের দিনই মাদ্রাজ ফেরবার ব্যবস্থা করলাম।